হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা রেলওয়ে এক্সাম এই যে হয়ে যাওয়া 2024-এ এলপি এক্সামিনেশন, তো তার সমস্ত বায়োলজির কোশ্চেন্সগুলো যেগুলো আমরা বাংলাতেও দেখব, ইংলিশ কাম বাংলা যে ঠিক দুটোতেই দেখব। তো ভিডিওটা করা হচ্ছে অনেক দিন পরই আবার ভিডিও করতে বসলাম। তো কারণ আপকামিং যে এক্সামিনেশনগুলো আসতে চলেছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এনটিপিসি এবং গ্রুপ ডি, বিশেষ করে এনটিপিসি এবং গ্রুপ ডি, যেখানে এনটিপিসিতে সম্ভবত তোমরা তো জানোই যে টোটাল হয় সিবিটি ওয়ান এবং সিবিটি টু হয়। সিবিটি ওয়ানে যতক্ষণে যে 120 এই 100 মার্কস হয়ে থাকে এক্সামিনেশন, আর সিবিটি টুতে 120 হয়ে থাকে। এখানে জিকের পোর্শন কিন্তু 650-র মতো, বাদ বাকি 35 বোথ ইন ম্যাথ অ্যান্ড ইংলিশ, এই ম্যাথ অ্যান্ড রিজনিং। এখানে জিকের পোর্শন কিন্তু 40 মার্কস মতো, আর ওদিকে কিন্তু 30 করে ম্যাথ অ্যান্ড রিজনিং। তো আর এছাড়া এটা তো আমাদের এনটিপিসি হলো, এছাড়া আমাদের যেটা আছে সেটা হলো যে গ্রুপ ডি, যেখানে কিন্তু সেকশন ওয়াইজ ভাগ করা আছে, যেখানে 25 মার্কস কিন্তু সায়েন্স থেকে আসবেই। গ্রুপ ডিতে 25 মার্কস কিন্তু সায়েন্স থেকে আসবে একদম। তো এই যে হয়ে যাওয়া এএলপি এক্সামিনেশন বলো বা জেই এক্সামিনেশন বলো বা টেকনিশিয়ান এক্সামিনেশন বলো, এখানে যাবতীয় যে কোশ্চেন্সগুলো এসেছে আমরা সেইগুলো নিয়ে আস্তে আস্তে একটা একটা করে ভিডিওর মাধ্যমে কমপ্লিট করবো। সেগুলো সব ভিডিও বাংলাতেই হবে। তো টেকনিশিয়ানে অনেক কোশ্চেন আছে, প্রায় অ্যারাউন্ড একটা একটা এক একটা মানে টপিকের উপরে প্রায়। বায়োলজিতে ধরো 300+ কোশ্চেন্স, ফিজিক্সে 300+ কোশ্চেন, এবং কেমিস্ট্রিতেও তাই। যেহেতু ওখানে একটা ফুল মার্কস, এই টেকনিশিয়ান এক্সামিনেশানে ফুল মার্কস ছিল 40 অনলি সায়েন্সে, সেখানে কোশ্চেন্সটা অনেক বেশি। তবে এলপি আর জেইতে যা কোশ্চেন্স আছে মোটামুটি কিন্তু কোয়ালিটি কোশ্চেন, এবং প্রত্যেকটা কোশ্চেনই কোয়ালিটি। এবং বায়োলজিতে আমরা শুরু করছি, এরপর আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি বিভিন্ন কোশ্চেন্সগুলো দেখব। তাহলে সঙ্গে দেখো, ভিডিওটা কন্টিনিউ করি, দেখা যাক কী কী কোশ্চেন এসছে। এখানে কিন্তু অ্যারাউন্ড আজকের এলপিতে প্রায় অ্যারাউন্ড 78 মতো কোশ্চেন আছে, এবং এখানে অনেক রিপিট কোশ্চেন আছে যেগুলোকে আর লেখা হয়নি, এবং সেগুলো ধরলে 100 ক্রস করা যেত। যাই হোক, তো সেটাকে আমরা কাটছাট করে 78 মতো এনেছি, এবং সেখানে কোশ্চেন্সগুলো এবং তার অপশান এবং তার ডিটেলস ব্যাখ্যাও আমরা করব। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি। লেটস স্টার্ট। তো ফার্স্ট কোশ্চেন আছে যে হুইচ এলিমেন্ট ইজ নিডেড বাই দ্য থাইরয়েড গ্ল্যান্ড টু প্রডিউস থাইরক্সিন হরমোন। তার মানে এটা বোঝাচ্ছে যে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খাওয়ানোর ক্ষেত্রে কোন উপাদানটা প্রয়োজন হয়। তো তোমরা তো জানোই থাইরয়েডের ক্ষেত্রে এই যে হরমোনের চ্যাপ্টারটা, সেখানে যতক্ষণে যে আয়োডিন একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট নেয়। তো অপশানগুলো কী কী আছে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং আয়োডিন। তো অ্যান্সার হবে আয়োডিন। এইগুলো অ্যান্সারগুলো আমি মার্ক করেই করে রেখেছি, যাতে কম সময় পড়তে তোমাদের সুবিধা হয় সেই জন্যে। তারপরে চলে আসে পরের কোশ্চেন, হুইচ অর্গানাল ফাউন্ড অনলি ইন প্ল্যান্ট সেলস। এর মধ্যে কোনটা শুধুমাত্র প্রাণী মানে উদ্ভিদ কোষে পাওয়া যায়? তো উদ্ভিদ কোষে পাওয়া যায় কোনটা? তার মধ্যে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট নিশ্চয়ই প্রাণী কোষে পাওয়া যায় না, ক্লোরোপ্লাস্ট একমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, সেই জন্য উদ্ভিদ সবুজই হয়ে থাকে। একমাত্র জীবগুলোর মধ্যে উদ্ভিদই তার নিজের খাদ্য মানে তৈরি করতে পারে। তারপরে কোশ্চেন, যদিও এই কোশ্চেন্সগুলো এসেছে কবে কবে দেখে নাও, যে এলপি 29/11/24, মানে যেহেতু এলপি দিয়ে এক্সামিনেশন এবছরের মানে এই সিজনের রেলওয়ে এক্সাম শুরু হয়েছিল, সেখানে 29/11-তে এসেছিল এই কোশ্চেনটা। তারপরে কোশ্চেনটা এলো 29/11/24 সেকেন্ড শিফটে এসছে। তারপরে চলে আসছে যে 3 নম্বর কোশ্চেন, সিলেক্ট দ্য অপশন ফর দ্য লিকুইড কানেকটিভ টিস্যু। তাহলে নিচের কোনটা তরল যোগ কলা বলা হয়? তরল যোগ কলার উদাহরণের মধ্যে কোনটা পড়ে? তো তোমরা সবাই জানো কার্টিলেজ রয়েছে, অ্যাডিপোজ কানেক্টিভ টিস্যু, ব্লাড, অ্যারিওলার কানেক্টিভ টিস্যু। তাই এর মধ্যে একমাত্র ব্লাড হলো এর মধ্যে পড়ে যাচ্ছে। তো এখন এই ব্যাপারটা, এই চ্যাপ্টারের ডিটেলস, এই যে কলা বা টিস্যু, এর কিন্তু আমরা ডিটেলস ভিডিও পড়িয়েছি, এবং যেখানে আমরা টিস্যু, সেল, এগুলো ক্লাস 9-এর এনসিইআরটির মধ্যে পড়ে, যেখানে সেল, টিস্যু আর অ্যানিম্যাল ক্লাসিফিকেশন বা অ্যানিম্যাল এরকম একটা ব্যাপার স্যাপার ছিল, যে 3টে আমরা কমপ্লিট করেছিলাম। ক্লাস 10টা আমরা শুরু করব। ক্লাস 10-এ কিন্তু অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে, যেখানে লাইফ প্রসেসের পুরো ব্লাড থেকে শুরু করে এক্সক্রেশন, হরমোন, নার্ভাস সিস্টেম, ব্রেইন, এইগুলো সমস্ত ডিটেলস আমরা দেখব। তো সেগুলো কন্টিনিউ করবো আমরা পরের ভিডিওগুলোতে। তো তারপরে কোশ্চেন আমরা দেখছি,
এটা এসেছিলো কবে? এটা এসেছিলো 29 নভেম্বর ফার্স্ট শিফটে এসেছিলো। হুইচ বায়োটিক কম্পোনেন্ট অফ অ্যান ইকোসিস্টেম প্রেজেন্ট ইন দ্য গ্রেটেস্ট নাম্বার? বলছে কোন জৈব উপাদানটা বাস্তুতন্ত্রে বিপুল পরিমাণে বর্তমান রয়েছে। অপশানগুলোর মধ্যে কী কী? প্রাইমারি কনজিউমার্স, প্রডিউসার্স, সেকেন্ডারি কনজিউমার্স, না টারশারি কনজিউমার্স। তার মধ্যে পড়ছে যে বলা হয় যে প্রাইমারি বলা হয় যে 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 প্রডিউসার্স, কারণ যারা এরা হলো স্বভোজী, তারপরে চলে প্রাইমারি কনজিউমার, তারপর সেকেন্ডারি, তারপর টারশারি যারা হয় তারা মানে তারা হয়ে থাকে সর্বভোগ। এখন এই ডিটেলস এই জিনিসটা ডিটেলস আছে যতক্ষণে চ্যাপ্টার ওই ক্লাস 9-এরই এনসিইআরটিতে, ক্লাস 9 এনসিইআরটির মানে বায়োলজি পোর্শনের একটা লাস্টের দিকে চ্যাপ্টার আছে এনভায়রনমেন্ট বলে, সেখানে কিন্তু এইটা আমাদের আছে। তো এইটা আমরা এই ক্লাসটা আমরা করব, তারপরেই আমরা চলে যাব ক্লাস 10-এর বায়োলজিতে। আগে যেহেতু বায়োলজির এখানে ওয়েটেজটা এবারে দেখা গেছে বেশি কোশ্চেন ছিল, তো সেই জন্য আগে আমরা বায়োলজিটাকে ফোকাস করছি, তারপরে আমরা ফিজিক্স কেমিস্ট্রিগুলোকে দেখব। আগে ওগুলোর চ্যাপ্টার কমপ্লিট করব, বিশেষ করে ফিজিক্স তো মনে হয় কমপ্লিট করানো হয়ে গিয়েছে আমার ক্লাস 9-এর, 10টা এখনো শুরু করিনি। যাই হোক, তো হুইচ অফ দ্য ফলোইং, তারপরে কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ স্টিয়েটেড মাসেলস। বলা হয়েছে যে রৈখিক পেশির বৈশিষ্ট্য কোনটা? রৈখিক পেশির বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ছে এরকম যে 25 ELP 25, এটা এসেছিলো 25শে নভেম্বরে, এসেছিলো 24শে ফার্স্ট শিফটে। বলা হয় রৈখিক পেশির বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি এগুলো? সিলিন্ড্রিক্যাল, ব্রাঞ্চ অ্যান্ড মাল্টি নিউক্লিয়েটেড, বলা হয় যে বেলনাকার, শাখা প্রশাখাযুক্ত এবং বহু নিউক্লিয়াসযুক্ত। তারপরটা বলা হয় যে স্পিন্ডেল শেপড, আনব্রাঞ্চ অ্যান্ড মাল্টি নিউক্লিয়েটেড, বলা হয় মাকো আকৃতি, শাখা প্রশাখাবিহীন এবং বহু নিউক্লিয়াসযুক্ত। তারপরটা বলা হয় যে স্পিন্ডেল শেপড, আনব্রাঞ্চ অ্যান্ড ইউনিনিউক্লিয়েটেড, মানে মাকো আকৃতির, শাখা প্রশাখাবিহীন এবং মানে একটা নিউক্লিয়াসযুক্ত। তারপরটা বলা হয় সিলিন্ড্রিকাল, আনব্রাঞ্চ অ্যান্ড মাল্টি নিউক্লিয়েটেড। তো বলা হচ্ছে যে মানে বেলনাকার, শাখা প্রশাখাবিহীন এবং মাল্টি নিউক্লিয়েটেড, অ্যান্সার হবে এইটা। এখন এই যে অরেক পেশিগুলো, এগুলো আমরা ওই টিস্যু চ্যাপ্টারেই পড়িয়েছিলাম, যেখানে আমরা সরেক পেশি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলাম, অরেক পেশি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলাম এবং হৃদপেশি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলাম। এনসিইআরটি দিয়ে কিন্তু একদম টু দ্য পয়েন্ট কোশ্চেনই এসেছে। যদি তোমরা যদি তোমরা আগের ক্লাসগুলো ফলো করে থাকো তাহলে বুঝতে পারবে যে একদম টু দ্য পয়েন্ট পড়ানো হয়েছিল এবং সেখান থেকে কিন্তু কোশ্চেনগুলো এসেছে। যেমন এখানে চলে আসছে যেটা বলা হয় সরেক পেশি। তো সরেক পেশি হলো বহু নিউক্লিয়াসযুক্ত, নলাকার, দীর্ঘ, শাখা প্রশাখাবিহীন, একদম পুরো টু দ্য পয়েন্ট এটা। তারপরে চলে আসে অরেক পেশি হয়ে থাকে মাকু আকৃতি বিশিষ্ট। মাকু আকৃতি মানে অনেক স্ট্রাকচার হয়ে থাকে এরকম, মাকু আকৃতি হয়ে থাকে স্ট্রাকচার এরকম। আর এই সরেক পেশি হয়ে থাকে যতক্ষণে ঠিক নলাকার, এরকম নলাকার হয়ে থাকে, শাখা প্রশাখাবিহীন এবং এখানে স্ট্রাকচার থাকে এরকম, স্ট্রাকচার দেওয়া থাকে, বিভিন্ন কালার কোডিং করা থাকে। এটা হলো সরেক পেশি, অরেক পেশি। আর অরেক পেশি যতক্ষণ এরকম হয়ে থাকে স্ট্রাকচার, তো এবং একক নিউক্লিয়াসযুক্ত হয়ে থাকে এটা। আর তারপরটা চলে আসছে যে বলা হয় হৃদপেশি, যেটা নলাকার শাখান্বিত এবং নিউক্লিয়াসযুক্ত হয়ে থাকে। এবং যাই হোক, তারপরে চলে আসছি আমরা যে cranial nerves arising from the brain and spinal nerves arising from the spinal cord together constitute the, তো বলা হচ্ছে যে cranial nerves arising from the brain and spinal nerves, এটা বলা হচ্ছে যে যেটা ক্রেনিয়াল নার্ভ সেটা কোথা থেকে উৎপন্ন হয়? ব্রেন এবং স্পাইনাল নার্ভস থেকে। অ্যারাইজিং ফ্রম দ্য স্পাইনাল কর্ড টুগেদার এবং কনস্টিটিউট, এদের একত্রে কী নিয়ে থাকে? তো মস্তিষ্ক থেকে উৎপন্ন হওয়া ক্রেনিয়াল স্নায়ু এবং শোষণাখণ্ড থেকে উৎপন্ন হওয়া শোষণ স্নায়ু একত্রে কী গঠন করে? একত্রে গঠন করে এরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম তৈরি করে, যাকে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তার মানে আমরা এখান থেকে জানলাম যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র কারা তৈরি করছে? প্রান্তীয় স্নায়ুতন্ত্র তৈরি করছে এরকম হয়েছে ব্রেন আর স্পাইনাল কর্ড। তাহলে ব্রেন, ক্রেনিয়াল নার্ভ থেকে উৎপন্ন হচ্ছে ব্রেন, cranial nerve arising from the brain আর স্পাইনাল নার্ভস অ্যারাইজিং ফ্রম দ্য স্পাইনাল কর্ড। তাহলে স্পাইনাল কর্ড এবং ব্রেন থেকে উৎপন্ন হওয়া ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভস দিয়ে তৈরি হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র, যাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা আপকামিং গ্রুপ ডিতেও আসবে এবং এনটিপিসিতেও আসবে এই টাইপের কোশ্চেনগুলো। যখন আমরা এই চ্যাপ্টারটা পড়াবো মানে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, তখন আমরা এটা আরও ডিটেলসে গিয়ে জিনিসটা পড়বো। তো তারপরে বলা হচ্ছে যে এভরি ট্রেট ইন অ্যান অর্গানিজম ইজ ইনফ্লুয়েসড বাই হুইচ অফ দ্য ফলোইং। কোনো জীবদের যে কোনো বৈশিষ্ট্য কোনটার দ্বারা প্রভাবিত হয়ে থাকে? কোনো জীবের যে কোনো বৈশিষ্ট্য কোনটার দ্বারা প্রভাবিত হয়? অপশানসগুলো হলো, এটা এসেছিলো এলপিতে এসেছিলো 25/11/2024 এসছে। অপশানসগুলো হলো কি অনলি ম্যাটার্নাল ডিএনএ, by both maternal and paternal DNA equally, more by paternal DNA than maternal DNA, only paternal DNA,
বলা হচ্ছে যে কোনটা দ্বারা প্রভাবিত হয়, শুধুমাত্র ম্যাটার্নাল মানে মা থেকে পাওয়া ডিএনএ, প্যাটার্নাল মানে বাবা থেকে পাওয়া ডিএনএ। আর বলা বলা হচ্ছে তাহলে এখানে অ্যান্সার হবে যেটা, সেটা বোথ ম্যাটার্নাল অ্যান্ড প্যাটার্নাল ডিএনএ থেকে যে কোনো যে নতুন জীব তৈরি হয় তার কিন্তু বৈশিষ্ট্য থাকে ইকুয়ালি। দ্য হুইচ অফ দ্য এলিমেন্ট অফ জাইলেম টিস্যু ফ্রম ইন্টারকানেক্টেড ওয়াটার কন্ডাক্টিং চ্যানেল। তো এখানে আমরা জানি যে একটা জাইলেম মানে যেটাকে ওই স্থায়ী কলা বলা হয়, স্থায়ী কলা দুটো ভাগে ভাগ করা হয়, জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের 4টে পার্ট আছে, জাইলেমের 4টে পার্ট, তার মধ্যে রয়েছে জাইলেম বাহিকা, ভেসেলস, জাইলেম ফাইবার্স মানে জাইলেম বাহিকা, ফাইবার্স মানে তন্তু, জাইলেম আর ট্রাকিট, ভেসেলস, আর এর মধ্যে জল যেটাকে বলা হয়, জাইলেমের মাধ্যমে জল তো যেহেতু ক্যারি করে, জল এবং মিনারেলস ক্যারি করে, তো সেটা সাহায্য করে থাকে ভেসেলস মানে জাইলেম বাহিকা এবং ট্রাকিট আর জাইলেম বাহিকা এটাতে সাহায্য করে থাকে। তারপরে চলে এলে আর জাইলেম প্যানগ্রাম একটা আছে। তো যাই হোক, তারপরে চলে আসছে যে বলা হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশনস আর রেসপন্সিবল ফর দ্য সার্ভাইভাল অফ দ্য স্পিসিস ওভার টাইম। তো নিচের কোন কারণটা প্রজাতির অস্তিত্ব রক্ষার জন্য দায়ী? তো যে কোনো একটা প্রজাতির অস্তিত্ব রক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট কী, সেটা হলো তার ভ্যারিয়েশন, যাকে বলা হয় যে তার ক্যারেক্টারিস্টিক্সের ভ্যারিয়েশন। কারণ সময়ের সাথে যদি যে এনভায়রনমেন্টের সাথে যদি সেই ভ্যারিয়েশন যদি না আসে, তাহলে কিন্তু একই ধরনের জীব সার্ভাইভ করতে পারবে না। সেই জন্য এই অপশানসগুলোর মধ্যে যেমন কনজারভেশন, রিপ্রোডাকশন, এবং স্ট্রাগলের মধ্যে ভ্যারিয়েশন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এগুলো সবই ইনসিইআরটি থেকে তোলা। এবং যখন আমরা পড়াবো এই জিনিসগুলো লাস্টের দিকে থাকে চ্যাপ্টারে, তো সেগুলো তো যখন পড়াবো তখন সেগুলো নিয়ে আমরা ডিটেলসে যাবো। এখন জাস্ট কোশ্চেনের প্যাটার্নগুলো আমরা দেখছি, কারণ কী ধরনের কোশ্চেন এসেছিলো এবং কী ধরনের কোশ্চেন আসতে পারে সেই অনুযায়ী আমরা পড়াবো। যাই হোক, হুইচ ইজ নট এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য এপিথেলিয়াল টিস্যু। বলা হয় কোনটা আবরণী কলার বৈশিষ্ট্য নয়। আবরণী কলার বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি, এদের মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস নেই, একদম ঠিক কথা। এদের মধ্যে ম্যাক্সিমামটা এরা কী করে থাকে, কভার করে থাকে যে অর্গ্যান ক্যাভিটি উইদিন দ্য বডি, শরীরের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রগুলোকে এরা কভার করে থাকে। আর দ্য টাইটলি প্যাকড, এরা খুব টাইটলি প্যাকড হয়ে থাকে। আর এদের মধ্যে যে বৈশিষ্ট্যটা নেই সেটা হলো যে সেপারেটেড ফ্রম দ্য আন্ডারলাইং টিস্যু বাই দ্য সেলুলার নন ফাইবারাস বেসমেন্ট মেমব্রেন। এটা একদমই নয়, কারণ এটা এখানে দেখতে পাওয়া যায় না যে এদের মধ্যে কোনো মানে এরা মানে কোনো আন্ডারলাইং কোনো নন ফাইবারাস বেসমেন্ট দ্বারা এটা সেপারেটেড থাকে না। ঠিক আছে, তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং কন্ট্রোল ব্লাডার প্রেশার। এর মধ্যে কোনটা মূত্রাশয়ের চাপ নিয়ন্ত্রণ করে থাকে? মূত্রাশয়ের চাপ নিয়ন্ত্রণ করে থাকে যতক্ষণ যে কিডনি, হার্ট, ব্লাড প্রেশার অ্যান্ড নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেম করে থাকে, কারণ কিডনিতে তো এখানে ছাঁকনি হিসেবে কাজ করছে, কিডনিকে আমাকে বলা ছাঁকনি বলা হিসেবে কাজ করে। আর লিভারে তৈরি হয় অ্যাকচুয়ালি ইউরিনটা, যেটা হয়ে চলে আসে কিডনি, ছাঁকনি হিসেবে কাজ করে। তারপরে এসে যে মূত্রাশয়ের চাপ নিয়ন্ত্রণ করে থাকে নার্ভাস সিস্টেম। এটা কিন্তু কেউ যেন কিডনি যেন না করে, কারণ এটা এসেছিলো ALP 27 এসেছিলো, 27/11/24। তারপরে চলে আসছে যে সেলস অফ দ্য মেরিস্টেমেটিক টিস্যু আর ভেরি অ্যাক্টিভ বাট দে ল্যাক। বলা হয় যে মেরিস্টেমেটিক মানে ভাজক কলা, তো ভাজক কলা কোষগুলো খুবই সক্রিয় হয়, কিন্তু কোনটার অভাব দেখতে পাওয়া যায়? এদের মধ্যে কোনো ভ্যাকুয়ালস থাকে না, এরা ডেন্স সাইটোপ্লাজম থাকে, স্বাভাবিক ব্যাপার, থিন সেলুলোজ থাকে একদম, এবং প্রমিনেন্ট নিউক্লিয়াই থাকে, বাট এদের কোনো ভ্যাকুয়ালস থাকে না, এটা এসেছিলো ALP 27/11/24। তারপরে বলা হচ্ছে যে দ্য ফলোয়িং সাবস্টেন্সেস আর স্টোরড ইন দ্য ভ্যাকুয়াল অফ দ্য প্ল্যান্ট সেলস এক্সেপ্ট। নিচের কোন উপাদানটা ভ্যাকুয়ালে সঞ্চিত হয় না? এর মধ্যে সুগার্স, প্রোটিনস, অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড মিনারেল সল্ট। বলা হয়েছে যে ফলোয়িং সাবস্টেন্স আর স্টোর ইন দ্য ভ্যাকুয়ালস অফ দ্য প্ল্যান্ট সেলস। তো যতক্ষণে যে ভ্যাকুয়ালে সঞ্চিত হয় না সেটা হলো মিনারেল সল্টস, বাদ বাকি এই যে সুগার, প্রোটিন, এগুলো সবই সঞ্চিত হয়। তো সঞ্চিত হয় না সেটা হলো মিনারেল সল্টস। তারপরে বলা হয়েছে যে হোয়ার ডাজ দ্য ফলোয়িং রিয়াকশন টেক্স প্লেস ইন এ সেল? দ্য ব্রেকডাউন অফ গ্লুকোজ 6 কার্বন মলিকুল ইন্টু দ্য 3 কার্বন মলিকুল। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে যখন এটা ভেঙে যাচ্ছে, যখন 6 কার্বনযুক্ত গ্লুকোজ ভেঙে যায়, তখন 3 কার্বনযুক্ত পাইরুভেট উৎপন্ন হয়। সেক্ষেত্রে কী হয়ে থাকে? সেক্ষেত্রে হয়ে থাকে এরকম যে গ্লুকোজ থেকে পাইরুভেট যখন সেটা 3 কার্বনযুক্ত হয়, এবং সেটা কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গোলগি অ্যাপারাটাস এবং সাইটোপ্লাজম। সেটা হয়ে থাকে যখন সাইটোপ্লাজমে হয়ে থাকে। তো সাইটোপ্লাজমে হয়ে থাকে এই সাইটোপ্লাজমে হয়ে থাকে এই যে গ্লাইকোলাইসিস, এই যে পাইরুভেট যেটা একে বলা হয় গ্লাইকোলাইসিস। এরপরে চলে আসবে ক্রেবস চক্র, যেটা হবে যতক্ষণ মাইটোকন্ড্রিয়াতে এই পাইরুভেট থেকে উৎপন্ন হবে আবার ল্যাকটিক অ্যাসিড, এরম মানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন
উৎপন্ন হবে। যাই হোক, তো ফ্রুটস এবং সিডস এগুলো নিয়ে ডিটেলস আমরা পরে পড়বো, যখন যখন ওই ডিটেলসে যাব। তো বলা হচ্ছে যে ফ্রুটস অ্যান্ড সিডস হ্যাভ এ হাই কনসেন্ট্রেশন অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামং দ্য প্ল্যান্ট হরমোনস। তো উদ্ভিদ মানে কোনো উদ্ভিদে হরমোনের ঘনত্ব বেশি থাকে, কোনো উদ্ভিদ বলতে ফল এবং বীজে হ্যাভ এ হাই কনসেন্ট্রেশন, ফল এবং বীজে কোনটার মানে কনসেন্ট্রেশন বেশি থাকে, কোন উদ্ভিদ হরমোনটা কনসেন্ট্রেশন বেশি থাকে, ফল ও বীজে কোন উদ্ভিদ হরমোনের ঘনত্ব বেশি থাকে। এই ডাইরেক্ট অ্যান্সার হবে এটা সাইটোকাইনিন। সাইটোকাইনিনের পরিমাণ সবসময় বেশি থাকে কোথায়? ফল এবং বীজে। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ দ্য অসমোসিস। এর মধ্যে অসমোসিসের তাহলে এখান থেকে আমরা অসমোসিসের পদ্ধতি জানবো, যে হায়ার ডেন্সিটি টু লোয়ার ডেন্সিটিতে যায়, মাঝখানে একটা পর্দা কাজ করে, ব্যাস এটা হলো অসমোসিস। আর এমনি ব্যাপন প্রক্রিয়া যেটাকে বলা হয়, ব্যাপন প্রক্রিয়াতে কী হয়ে থাকে? হায়ার ডেন্সিটি থেকে লোয়ার ডেন্সিটিতে যায়। তো এখানে অভিস্রবণ পদ্ধতি উদাহরণ নয় কোনটা? অ্যাবজর্পশন অফ ওয়াটার বাই দ্য প্ল্যান্ট রুটস, একদম অভিস্রবণ পদ্ধতি উদাহরণ। মুভমেন্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইন অ্যান্ড আউট অফ দ্য লিভিং সেলস, যে কোনো জীবন্ত কোষ থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার জন্য। তারপরে দেখছি আমরা সোয়েলিং অফ দ্য রেজিন হোয়েন সোকড ইন ওয়াটার, যখন ওই জলে রেজিন যখন জল গ্রহণ করে তখন সেই ব্যাপারটা কাজ করে, হ্যাঁ, কারণ যেহেতু রেজিনে ওখানে একটা সেল ওয়াল থাকে। গেনিং অফ দ্য ওয়াটার বা ইউনিসেলুলার ফ্রেশ ওয়াটার অর্গানিজম। তো এখানে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হচ্ছে যখন মুভমেন্ট অফ দ্য অক্সিজেন অ্যান্ড CO2 ইন আউট অফ দ্য লিভিং সেলস। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। তারপরে চলে আসছে ইন অর্গানিজম সাচ অ্যাজ দ্য অ্যামিবা দ্য স্প্লিটিং অফ দ্য টু সেলস ডিউরিং দ্য ডিভিশন ক্যান টেক্স প্লেস। অ্যামিবার মতো প্রাণীদেহে কোন কোষ বিভাজনের সময় কোন তলে সম্পন্ন হয়ে থাকে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কারণে বলা হচ্ছে যে এখানে ডিটেলসে যখন ওই যে রিপ্রোডাকশন বলে যে চ্যাপ্টারটা আছে, সেখানে কিন্তু এককোষী প্রাণীদের এই এতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে কটা প্রসেসের মধ্যে কোথায় কোথায় কীরকমভাবে সম্পন্ন হয়, সেটা আমরা ডিটেলস দেখবো। এখানে বলা হচ্ছে যে কোথায় সম্পন্ন হয়, অ্যামিবার মতো প্রাণীদের কোষ বিভাজনটা কোথায় সম্পন্ন হয়? ওয়ান ফিক্স প্লেন, একটা নির্দিষ্ট তলে, দুটো ফিক্স প্লেন, দুটো নির্দিষ্ট তলে, মাল্টিপল ইকুয়াল প্লেন, মাল্টিপল মানে সমান দুটো তলে, এবং এনি প্লেনে। অ্যান্সার হবে এনি প্লেনে। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মলিকুলস অ্যাক্ট অ্যাজ অ্যান ইনফরমেশন সোর্স ফর মেকিং দ্য প্রোটিন। প্রোটিন তৈরির সময় সংকেত ধারক হিসেবে কাজ করে কি? এখানে প্রোটিন তৈরির সময় সংকেত ধারক হিসেবে কাজ করে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট, রাইবোনিউক্লিক অ্যাসিড, না ফসফরাস? বলা ফসফোলিপিড। বলা অ্যান্সার হবে যেরকম হয়েছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তারপরে বলা হচ্ছে ভ্যারিয়েগেটেড লিভস আর ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্টস। বিচিত্র পাতা দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে? বিচিত্র পাতা দেখতে পাওয়া যায় যেরকম যে ব্যানানা, নিম, ক্রোটন আর রোজ। বিচিত্র পাতা দেখতে পাওয়া যায় ক্রোটনে উদ্ভিদে, ক্রোটন উদ্ভিদে দেখতে পাওয়া যায় বিচিত্র পাতা। তারপরে বলা হচ্ছে যে কারণ ওই যে যে রঙিন রঙিন পাতা হয়ে থাকে না, ছোপ ছোপ হয়ে থাকে, তাকে বলা হয় যে বাহারি গাছ, যেটাকে বলে। ক্রোটন উদ্ভিদের নাম হলো বাহারি গাছ। তারপর এগুলো সব এসছে ALP-তে 26/11 এতে এসছে, থার্ড শিফটে। 24-এ তো হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সোলার এনার্জি ক্যাপচার্ড বাই দ্য গ্রিন প্ল্যান্টস ইন দ্য টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। স্থলজ বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ আপতিত সৌরশক্তির কত শতাংশ শোষণ করে থাকে? মানে যে কোনো সৌরশক্তি কত শতাংশ শোষণ করে থাকে? তো 10%, 5%, 10%, 100%, 1%। অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 1%। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট কমন সিম্পল পার্মানেন্ট টিস্যু। এর মধ্যে সবথেকে সরল স্থায়ী কলার উদাহরণ কোনটা? তো তো আমরা প্ল্যান্ট টিস্যুকে দুটো ভাগে ভাগ করে থাকি, একটা মেরিস্টেমেটিক টিস্যু আর একটা পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে, মেরিস্টেমেটিক মানে হলো এটার নাম হলো ভাজক কলা, আর এটার নাম হলো স্থায়ী কলা। ওকে, এখন এই যে ভাজক কলা, এটাকে আমরা এই যে স্থায়ী কলাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা। একটা বলা হয় সরস্থায়ী কলা, আর এটাকে বলা হয় জটিলস্থায়ী কলা। সরস্থায়ী কলা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, আর এর মধ্যে পড়ছে জাইলেম আর ফ্লেম। তো এই তো হয়ে গেল। তার মানে তাহলে সরস্থায়ী কলার উদাহরণের মধ্যে কোনটা বললো? প্যারেনকাইমা। এবার এর ডিটেলস আমরা আগেও পড়িয়েছিলাম। যাই হোক, তো বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাকর্ডিং ইনফরমেশন। তো নিউরনের কোন অংশটা যে কোনো তথ্য মানে যে কোনো উদ্দীপনা গ্রহণে সাহায্য করে থাকে? তো এই কোশ্চেনের অ্যান্সার একটাই হয়ে থাকে, সেটা হলো ডেনড্রাইটিক টিপ। এবারে ডেনড্রনের স্ট্রাকচার কিরকম হয়ে থাকে? ডেনড্রন ব্রাঞ্চড হয়ে থাকে, বাট ছোট হয়ে থাকে, অ্যাকশন কিন্তু বড় হয়ে থাকে। এই কোশ্চেনটা আবার যে ঠিক আছে টেকনিশিয়ানে এসেছিলো, যে ডেনড্রনের কীরকম হয়ে থাকে আকার। তো যাই হোক, তো তারপরে চলে আসছে সিলেক্ট দ্য ইনকারেক্ট পেয়ার। সিলেক্ট দ্য এর মধ্যে কোনটা ভুল? প্রাইমারি কনজিউমার, সেকেন্ড ট্রপিক লেভেল, অটোট্রফ ফার্স্ট ট্রপিক লেভেল, স্মল কার্নিভোরাস থার্ড ট্রপিক লেভেল, আর ব্যাকটেরিয়া হলো ফোর্থ ট্রপিক লেভেল। তো এর মধ্যে ভুল কোনটা? যেহেতু ফোর্থ ট্রপিক লেভেলে ব্যাকটেরিয়া হবে না, কারণ এই বাদ বাকি সব করে ঠিক আছে। ব্যাকটেরিয়া তো বলতে পারছি প্রাইমারি কনজিউমার্সের মধ্যেই পড়ে যায়। অনেক ব্যাকটেরিয়া আবার নিজেরা খাবার তৈরি করে, তখন তারা প্রডিউসারের মধ্যে হয়। তো ব্যাপারটা হলো এরকম। তারপরে চলে আসছে যে ইন দ্য ফুড ভ্যাকুলস
of which organism complex substances are broken down into simpler ones which then diffuse into the cytoplasm. কোনো জীবের ভ্যাকুওলে জটিল যৌগ থেকে সরল যৌগ পরিবর্তনে সাইটোপ্লাজম সম্পন্ন হয়ে থাকে। মানে কোন জীবের ভ্যাকুওলে জটিল যৌগ থেকে, সেক্ষেত্রে বলা হয়ে যেতে পারে যে ইন দ্য ফুড ভ্যাকুল অফ দ্য হুইচ অর্গানিজম কমপ্লেক্স সাবস্টেন্স আর ব্রোকেন ডাউন ইন্টু দ্য সিম্পলার ওয়ান্স হুইচ দেন ডিফিউজ ইন্টু দ্য সাইটোপ্লাজম সম্পন্ন হয়ে থাকে। তো অপশনসগুলো লাইকেন, প্লাজমোডিয়াম, স্পাইরোকার্ডা এবং অ্যামিবা। অ্যান্সার হবে অ্যামিবা। তারপরে বলা হচ্ছে যে ম্যালেরিয়াল প্যারাসাইট সোর্স হুইচ টাইপ অফ দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ম্যালেরিয়া পরজীবী কোন ধরনের অযৌন জনন সম্পন্ন করে থাকে? তো ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে অযৌন জনন সম্পন্ন হয়, সেটা হলো বাইনারি ফিশন এবং রিজেনারেশন, বার্ডিং আর মাল্টিপল ফিশন। তো এর মধ্যে হলো মাল্টিপল ফিশন সম্পন্ন হয়ে থাকে। এখানে ফিশন আবার অনেক কটা ভাগ হয়। মানে বলা হয় যে বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন, সিঙ্গেল ফিশন, এরকম পদ্ধতিতে। এবং এখানে অ্যানিম্যাল মানে এখানে যে জীবগুলো আছে তাদের কিন্তু নামগুলো আলাদা, সেটা আমরা পরের ভিডিওতে দেখবো, যেটা আমরা একটা ওই আগে রিপ্রোডাকশনের একটা ভিডিও করবো তারপরে চলে আসছে বলা হয়েছে যে 26 এটা সিলেক্ট দ্য ইনকারেক্ট পেয়ার রিগার্ডিং দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অজনজন পদ্ধতি কোন জোড়াটা ভুল হয়ে থাকে? অজনজন পদ্ধতি কোন জোড়াটা ভুল, সেটা এলপিতে এসেছিল। এখানে বলা হচ্ছে যে হাইড্রা মাল্টিপল ফিশন সম্পন্ন করে থাকে না, হাইড্রা মাল্টিপল ফিশন করে না। হাইড্রার যতক্রমে দুটো করে থাকে, একটা হলো বার্ডিং আর একটা হলো রিজেনারেশন। যেমন এইটা এখানে আমরা এটাকে লিখেও রেখেছি যে হাইড্রা দুটো করে থাকে, একটা বার্ডিং আর একটা রিজেনারেশন। তার মানে এখানে মাল্টিপল ফিশন হাইড্রা করে না, একমাত্র মাল্টিপল ফিশন করে থাকে এই ম্যালেরিয়ার এইটা প্যারাসাইট, ম্যালেরিয়ার প্যারাসাইট যেটা হয়ে থাকে সেটা করে থাকে। ইচ স্কোর এটা একদম ঠিক আছে। প্লাজমোডিয়াম মাল্টিপল ফিশন করে থাকে, আবার লিজম্যানিয়া বাইনারি ফিশন করে থাকে। ঠিক আছে, তো এই লিজম্যানিয়া ডোনোমানি বাইনারি ফিশন এইটাও পরীক্ষায় এসছে এবারে। যাই হোক, তারপরে চলে আসছে যে আইডেন্টিফাই আওয়ার ওয়ান এক্সাম্পল অফ দ্য চেঞ্জ টেকিং প্লেস at puberty that can signify asexual maturation. বয়ঃপ্রাপ্তিতে শারীরিক পরিবর্তনের উদাহরণ মধ্যে কোনটা পড়ে? একটা হলো যে মুড সুইং, যে মন চঞ্চল হয়ে যাওয়া, বিহেভিং ডিফারেন্ট নিউ হেয়ার গ্রোথ প্যাটার্নস অ্যান্ড ইনক্রিজ ইন দ্য হাইট। তো এই যে নিউ হেয়ার গ্রোথ প্যাটার্নস, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে থাকে। তারপরে বলা হচ্ছে দ্য অ্যাবিলিটি অফ এ ফুললি ডিফারেন্সিয়েটেড অর্গানিজম টু গিভ রাইজ টু নিউ ইন্ডিভিজুয়ালস ফ্রম দেয়ার বডি পার্টস ইজ নোন অ্যাজ দ্য। কোনো জীবের বিভেদিত অংশ থেকে নতুন জীব গঠনের ক্ষমতাকে কি বলা হয়? বলা হয় যে ফ্র্যাগমেন্টেশন, ফিশন, বার্ডিং আর রিজেনারেশন। তো ওকে বলা হয় রিজেনারেশন। তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কাপ শেপড পার্ট অফ দ্য নেফ্রন উইথ হুইচ ইচ ক্যাপিলারি ক্লাস্টার ইন দ্য কিডনি ইজ অ্যাসোসিয়েটেড। কাপ সদৃশ নেফ্রনের কোন অংশটা যা বৃক্কের সাথে সংযুক্ত? কাপ সদৃশ নেফ্রনের কোন অংশটা বৃক্কের সাথে সংযুক্ত? বলা হয় যে এখানে নেফ্রনের দুটো পার্ট আছে, একটা হলো ম্যালপিজিয়ান নালিকা, মানে বলা হয় নালিকা বা কর্পাসেল, আর একটা বৃক্কীয় নালিকা। যেটা ম্যালপিজিয়ান কর্পাসেল আছে তার দুটো পার্ট, একটা হলো বার্মান ক্যাপসুলস, একটা হলো যে ঠিক আছে গ্লোমেরুলাস। তো আর বৃক্কীয় নালিকা আছে তার চারটে পার্ট, একটা পরাসংবর্ত নালিকা যাকে বলা হয় প্রক্সিমাল টিবিউল, মানে বলা হয় পিসিটি, এটাকে বলা হয় যে ডিসিটি। তারপরে চলে হেনিল লুপ, তারপরে চলে আসছে ডিস্টাল কনভলিউটেড টিউব। পরাসংবর্তকে বলা হয় যে প্রক্সিমাল কনভলিউটেড টিউব, এটা হলো হেনিল লুপ। তারপরে চলে আসে ডিস্টাল, এটাকে বলা হয় ডিসিটি। তারপরে চলে সংগ্রাহী নালিকা। তো এখানে বলা হয়েছিল যে কোশ্চেনটা কাপ সদৃশ দিতে, যেটা সেটাকে বলা হয় বার্মান ক্যাপসুল। তারপরে রয়েছে আর এটাকে যেটা আছে গ্লোমেরুলার, সেটা হলো অনেকটা এরকম রক্তজালক বিশেষ এরকম থাকে। আর এই কাপ সদৃশ অনেকটা এরকম স্ট্রাকচার থাকে, এটা আমরা দেখাবো পরেরতে। এই কাপ সদৃশ স্ট্রাকচারটাকে বলা হয় বার্মান ক্যাপসুল। এর মধ্যে থাকে রক্তজালিকা এরকম, এটাকে বলা হয় রক্তজালিকা এরকম থাকে, এটাকেই বলা হয় গ্লোমেরুলাস। যাই হোক, চলো তারপরে দেখি যে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মোড অফ দ্য রিপ্রোডাকশন ইউজড ইন দ্য মেথড সাচ অ্যাজ লেয়ারিং অর গ্রাফটিং টু গ্রো মেনি প্ল্যান্টস লাইক দ্য সুগারকেন, রোজেস, গ্রাপস অ্যান্ড ফর এগ্রিকালচার পারপাসেস। তো চাষবাসের উদ্দেশ্যে কোন পদ্ধতিতে গোলাপ এবং আঙুর প্রভৃতির লোয়ারিং বা গ্রাফটিং করা হয়, করে নতুন উদ্ভিদ পাওয়া যায়? সেটা হলো যথাক্রমে যে বলা হয় ভেজিটেটিভ প্রপাগেশন। সেটার অ্যান্সার হবে ভেজিটেটিভ প্রপাগেশন। যে রিজেনারেশন নয়, ফ্র্যাগমেন্টেশন নয়, স্পোর ফর্মেশন নয়, এটাকে বলা হয় ভেজিটেটিভ প্রপাগেশনের মাধ্যমে করা হয়ে থাকে। এবং এরা এসেছিলো যখন 27 এপ্রিলে 27/11/24 এসেছিল, থার্ড শিফটে এসেছিলো। তারপরে চলে আসছে 31, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিলেটেড টু দ্য ইকোসিস্টেম। বাস্তুতন্ত্রের ক্ষেত্রে কোনটা সম্পর্কযুক্ত? ইট কনসিস্ট অফ দ্য বায়োটিক কম্পোনেন্ট কম্প্রাইজিং লিভিং অর্গানিজম। জৈব যৌগে জীবিত উদ্দীপনাও থাকে, মানে উপাদান থাকে। অল গ্রিন প্ল্যান্টস অ্যান্ড সার্টেন ব্যাকটেরিয়া আর প্রডিউসার্স। কিছু
ব্যাকটেরিয়া এবং সমস্ত উদ্ভিদ তারা হয়ে থাকে প্রডিউসার, সবজই হয়ে থাকে, একদম ঠিক আছে। তারপরে আবার ডিকম্পোজার ব্রেকডাউন কমপ্লেক্স অর্গানিক ইন্টু দ্য সিম্পল অর্গানিক সাবস্টেন্স, যেগুলো ডিকম্পোজার হয়, বিয়োজক হয়, তারা জটিল যৌগকে ভেঙে সরল যৌগে পরিণত করে, তাকে বলা হয় যেমন হচ্ছে এক। তাহলে এর অপশানসগুলোর মধ্যে কী কী পড়ছে? 1, 2, 3, অ্যান্সার হলো 1, 2, 3। তারপরে চলে আসছে রিফ্লেক্স আর্ক। রিফ্লেক্স আর্কস আর ফর্মড ইন হুইচ পার্ট অফ দ্য নার্ভাস সিস্টেম, যে প্রতিপত্ত চাপ তৈরি হয় স্নায়ুতন্ত্রের কোন অংশ নিয়ে? সেটা হলো মিডালা, ফোর ব্রেন, স্পাইনাল কর্ড আর সেরিবেলাম। অ্যান্সার হবে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডে তৈরি হয় যেরকম যে বলা হয় যে নার্ভাস সিস্টেমে তৈরি হয় রিফ্লেক্স আর্ক। তো হু কয়েন্ড দ্য টার্ম প্রোটোপ্লাজম ফর দ্য ফ্লুইড সাবস্টেন্স অফ দ্য সেল? তো প্রোটোপ্লাজম শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন কে? প্রোটোপ্লাজম শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী পার্কেনজি। তিনি পার্কেনজি ব্যবহার করেছিলেন প্রোটোপ্লাজম শব্দটা, যেখানে ভার্চিউ, রবার্ট ব্রাউন আর রবার্ট হুক এবং পার্কেনজির মধ্যে প্রোটোপ্লাজম প্রথম ব্যবহার করেছিলেন পার্কেনজি। তো দ্য ফুল অফ দ্য এসিয়ার is cell organelle which helps in the manufacture of fat molecules or lipid important for function is এসিআর মানে বলা হয় যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এখানে এআরকে দুটো ভাগে ভাগ করি আমরা, একটা এসিআর, একটা হলো বলা হয় আরইআর। এসিআর মানে হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হলো স্মুথ, এটা হলো রাফ। এখন যেটা রাফ, সেখানে কেন রাফ হয়? কারণ সেখানে থাকে রাইবোজোম। এই রাইবোজোমের কাজ কী হয়ে থাকে? রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে থাকে। আর যেটা স্মুথ, সেটা স্মুথ কেন হয়? সেখানে রাইবোজোম থাকে না। তো তার কাজ কি? তার কাজ হচ্ছে কি ওই বিভিন্ন ধরনের ফ্যাট এবং কার্বোহাইড্রেট মানে লিপিড, এদেরকে প্রস্তুতি সাহায্য করে। তো এসিআর এর ফুল ফর্ম কী হয়ে থাকে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে গেল। তো তার মানে এটা কি হলো? এটা অ্যাকচুয়ালি আসছে যে ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট, লিপিড, কার্বোহাইড্রেট আছে ওর মধ্যে পড়ে। আর এ অ্যাকচুয়ালি প্রোটিন সিনথেসিস করে থাকে। যাই হোক, তারপরে চলে আসছে মেমব্রেন বাউন্ড অর্গানেল আর নট প্রেজেন্ট ইন। পর্যাপিত অঙ্গন উপস্থিত নেই কোন ধরনের কোষে? কোনো পর্যাপিত অঙ্গন দেখতে পাওয়া যায় না সাধারণত। যে নাইদার ইউক্যারিওটিক নর প্রোক্যারিওটিক সেলস, অনলি ইউক্যারিওটিক সেল, অনলি প্রোক্যারিওটিক সেলস, ব্রোথ ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক। তো এটা অনলি প্রোক্যারিওটিক সেলসে দেখতে পাওয়া যায়। বলা হয়েছে যে মেমব্রেন বাউন্ড অর্গানেল। তো a series of compound in which the same functional group substitute for hydrogen in carbon chain. তো যৌগিক পদার্থের একটা শৃঙ্খল যেখানে হাইড্রোজেন দ্বারা কার্বনের শৃঙ্খলে প্রতিস্থাপন হয়ে থাকে, তাকে বলা হয় কি? তাকে বলা হয় যে ক্যাটিনেশন, আইসোমার্স, হেটেরোজেনাস অ্যান্ড হোমোলোগাস। অ্যান্সার হচ্ছে হোমোলোগাস সিরিজ। তারপরে চলে আসছে সিলেক্ট দ্য প্রসেস রেসপন্সিবল ফর দ্য স্টেবিলিটি অফ দ্য পপুলেশন অফ স্পিসিস। কোনো প্রজাতির আবাদি স্থিরতার জন্য প্রয়োজন হয় কোনটা? সেটা হচ্ছে এভলিউশন, ভ্যারিয়েশন, মিউটেশন এবং রিপ্রোডাকশন। আবাদির যখন স্থিরতা দরকার হয় তার জন্য প্রয়োজন হয় কিন্তু রিপ্রোডাকশন, বা আদার ক্ষেত্রে পপুলেশনের ভ্যারিয়েশন কিন্তু দরকার হয় তাকে অস্তিত্ব রক্ষার জন্য। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস শোজ দ্য পাওয়ার অফ দ্য রিজেনারেশন? কোন প্রাণী পুনরুৎপন্নের ক্ষমতা রয়েছে? এই যে রিজেনারেশন এখানে আমরা জিনিসটাকে দেখবো যে এটা আর্তম, কেঁচো, টিক মানে ওই ছারপোকা, লিচ, জোঁক আর প্ল্যানেরিয়া। তো প্ল্যানেরিয়া এখন এখানে যে কতগুলো যে রিপ্রোডাকশনের যে চ্যাপ্টারে কতগুলো জিনিস রয়েছে, যেমন ওই পাঁচটা অ্যাকচুয়ালি প্রসেস আছে। তার মধ্যে সবথেকে প্রথমে দেখব যে বলা হয় যেকে বলা হয় বিভাজন বা ফিশনটা অ্যাকচুয়ালি হয়ে থাকে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যামিবা, এরা দুটো খণ্ডে সমান ভাগে ভাগ হয়, মানে সিঙ্গেল ফিশন হয়ে থাকে। লেজমেনিয়া এরা বিভাজন করে থাকে, লিজমেনিয়া যেটা স্লিপিং সিকনেসের জন্য। আর ম্যালেরিয়া এটা করে থাকে মাল্টিপল ফিশন হয়ে থাকে। তাহলে ফিশন পদ্ধতি তিনটে হয়ে থাকে জাস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যামিবা এরা দুটো সমান খণ্ডে বিয়ে দেয়, এরা এক বিভাজন পদ্ধতিতে। আর লিজম্যানিয়া ডাবল বিভাজন হয়, এক বিভাজনের পরে আবার হয়। আর ম্যালেরিয়া মাল্টিপল বিভাজন হয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি ফিশন হয়। ফ্র্যাগমেন্টেশন খণ্ডীভবন, দেহগুলো কতগুলো ছোটো ছোটো খণ্ডে বিভক্ত হয়। এর মধ্যে কি পড়ছে? স্পাইরোগাইরা। ফ্র্যাগমেন্টেশনের মধ্যে পড়ে স্পাইরোগাইরা, দেহটা ছোটো ছোটো খণ্ডে বিভক্ত হয়। রিজেনারেশন যাকে বলা পুনরুৎপাদন, দেহাংশ থেকে মানে জীব দেহাংশ থাকে তা থেকে নতুন জীব সৃষ্টি হয়ে থাকে। তার মধ্যে কি আসছে? হাইড্রা এবং প্ল্যানেরিয়া, এই দুটোই কাজ করছে রিজেনারেশনে। আর বার্ডিং বা কোড়কোড়োদ্গমের ক্ষেত্রে কী হচ্ছে? নির্দিষ্ট স্থানে দেহে কোড়ক বা বার্ড উৎপন্ন হয় যেখানে অ্যাকচুয়ালি নতুন জীব তৈরি হয়, বলা হাইড্রা, বার্ডিং বা কোড়কোড়োদ্গম। আর বলা হয় যে স্পোর ফর্মেশন বা রেণু উৎপাদনের ক্ষেত্রে কী হয়? যেমন রুটি ছত্রাক বা হাইফি, এরা দণ্ডাকৃতি অনুষদের এদের যেটা থাকে শীর্ষভাগ, সেখানে ক্ষুদ্র এবং স্ফীত একটা গোলক দেখতে পাওয়া যায় যেটা অ্যাকচুয়ালি রেণু গঠনে সাহায্য করে থাকে। যাই হোক, তো তারপরে চলে আসছে পরের কোশ্চেন। দেখবো যে পরের কোশ্চেনে বলা হচ্ছে যে আইডেন্টিটি দ্য কারেক্ট ম্যাচ
অফ দ্য প্ল্যান্ট হরমোন। এখানে প্ল্যান্ট হরমোনের বিভিন্ন কারেক্ট ম্যাচগুলোর মধ্যে কী কী, মানে ওর যে ফাংশনগুলো, তার মধ্যে জিব্রেলিন কী হচ্ছে, জিব্রেলিন কী করে, জিব্রেলিন হচ্ছে হেল্প ইন দ্য গ্রোথ অফ দ্য স্টেম, যে কোনো উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে, একদম ঠিক আছে। সাইটোকিনিন প্রমোট দ্য সেল ডিভিশন, একদম সেল ডিভিশনে সাহায্য করে, যেটা থাকে কোথায়, যেটা থাকে ফ্রুটস অ্যান্ড সিডসে, ফ্রুটস অ্যান্ড সিডসে থাকে। তারপরে চলে আসছে বলে জিব্রেলিন। জিব্রেলিন কী করে থাকে, হেল্প ইন দ্য গ্রোথ অফ দ্য স্টেম, আর এই অ্যাবসিসিক অ্যাসিড ইনহিবিট গ্রোথ। তারপরে জিব্রেলিন এখানে স্টেমের করে করা থাকে, ঠিক আছে। সাইটোকিনিন ইনহিবিট করে না, এটা একদম ঠিক না। অ্যাবসিসিক অ্যাসিড প্রমোট করে না, অ্যাবসিসিক অ্যাসিড ইনহিবিট করে, সাইটোকিনিন করে না। আর বাদবাকিগুলোর ক্ষেত্রেও তাই, যে জিব্রেলিন বলছে প্রমোট সেল ডিভিশন, ঠিক আছে, বাট সাইটোকিনিন ইনহিবিট গ্রোথ, অ্যাবসিসিক অ্যাসিড, সাইটোকিনিন হেল্প ইন দ্য গ্রোথ অফ দ্য স্টেম না। তো তার মানে একটাই ঠিক হয়েছে, যেখানে জিব্রেলিন, সাইটোকিনিন, অ্যাবসিসিক অ্যাসিড, তিনটের ফাংশন আমরা দেখে নিলাম, ব্যাস। উদ্ভিদের তিনটে প্ল্যান্ট হরমোনে। আর অক্সিন তো রয়েছেই, অক্সিজেন উদ্ভিদে সাহায্য করে। দ্য ডিভিশন অফ দ্য লিভার অকার্স, শ্রমবিভাজনের সময় কি হয়ে থাকে, অনলি ইউনিসেলুলার অর্গানিজম কাজ করে এখানে, অনলি মাল্টিসেলুলার কাজ করে, নাইদার ইউনিসেলুলার মাল্টিসেলুলার, বোথ দুটো কাজ করে থাকে, এখানে দুটোই কাজ করে থাকে। তারপরে বলা হচ্ছে হুইচ গ্ল্যান্ডস সিক্রেট অ্যাডিনালিন, কোন গ্রন্থি থেকে অ্যাডিনালিন গঠিত হয়, থাইরয়েড, অ্যাড্রিনাল, পিনিয়াল, পিটুইটারি। তো অ্যান্সার হচ্ছে অ্যাড্রিনাল, অ্যাড্রিনাল দিয়ে গঠিত হয় অ্যাড্রিনালিন। তারপরে বলা হচ্ছে যে আদার দ্যান দ্য নার্ভাস সিস্টেম হুইচ আদার সিস্টেম হেল্পস ইন কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন আওয়ার বডি, স্নায়ুতন্ত্র ছাড়া অপর কোনো অঙ্গ দ্বারা আমাদের দেহের বিভিন্ন নিয়ন্ত্রণের এবং সংযোগ সাধন হয়ে থাকে, সেটা হলো কি এন্ডোক্রাইন। এন্ডোক্রাইনের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের পদার্থ গঠিত হয়, যেটা অ্যাকচুয়ালি অন্তঃকলা গ্রন্থি বিভিন্ন হরমোনের মাধ্যমে আমাদের কোঅর্ডিনেশনে সাহায্য করে থাকে, ঠিক আছে, একদম হয়ে গেল। তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ডাজ নট শো দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই মিনস অফ ফিশন। বলা হয়েছে যে বিভাজন বা ফিশন পদ্ধতির মাধ্যমে অজন সম্পন্ন করে না কোন জীব। তো এখানে অ্যাকচুয়ালি অ্যামিবা করে থাকে, একদম। অ্যামিবা তো ওই অ্যামিবা একটা মানে সিঙ্গেল ডিভিশন হয়, লিজমেনের ডাবল হয়, আর প্লাজমোডিয়ামের ক্ষেত্রে ডাবল, প্লাজমোডিয়াম মাল্টিপল হয়ে থাকে, এটা মাল্টিপল হয়ে থাকে, ম্যালেরিয়া প্লাজমোডিয়াম দুটোই মাল্টিপল করে। তো আর্তম এখানে হয় না। তারপরে বলা হয় যেমন ওই কেঁচোর দেহখণ্ড থেকে কি নতুন দেহ তৈরি হয় না। তো হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু ইন এ প্ল্যান্ট বডি, বলা হয় যে অগ্রস্থ ভাজক-কলা কোন স্থানে অবস্থান করে করে উদ্ভিদে, সেটাকে বলা হয় অ্যাট দ্য গ্রোয়িং টিপস অফ দ্য স্টেম অ্যান্ড রুটস। এটা অ্যাকচুয়ালি বলে অগ্রস্থ ভাজক-কলা অবস্থান কোথায়, অগ্রস্থ ভাজক-কলা অবস্থান করে থাকে যথাক্রমে যে গ্রোয়িং পার্টস অফ দ্য টিপস অ্যান্ড টুটস, বলা হয় স্টেমস অ্যান্ড রুটস নিয়ার টু দ্য রুট রিজিয়ন। রুট রিজিয়ন ওই সবসময় রুট আর স্টেমের টিপেই থাকে, ঠিক আছে, সুতরাং এটাই হবে অ্যান্সার। তো এটা অ্যান্সার হবে, বাদ বাকিগুলো নয়। তো অনলি দ্য ল্যাটারাল সাইড, না ল্যাটারাল সাইডে থাকে না, থাকে যেটা সেটাকে বলা হয় ল্যাটারাল, মানে অন্য ইয়ে থাকে। দ্য হার্মফুল মেটাবলিক ওয়েস্ট ফ্রম আওয়ার বডি আর রিমুভ বাই দ্য বায়োলজিক্যাল প্রসেস, কোন জৈবিক পদ্ধতিতে দেহ থেকে ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়, বলা হয় যে ডেফিকেশন, ট্রান্সপোর্টেশন, সিক্রেশন, এক্সক্রিশন। অ্যান্সার হবে এক্সক্রিশন। এক্সক্রিশন পদ্ধতির মাধ্যমে আমাদের দেহ থেকে দূষিত বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যায়। তারপরে চলে আসছে বলা 46 বলা হচ্ছে হুইচ সেল অর্গানাল সার্ভস অ্যাজ এ চ্যানেল ফর ট্রান্সপোর্ট অফ ম্যাটেরিয়াল বিটুইন ভেরিয়াস রিজিয়ন অফ সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের মধ্যে কোষাঙ্গাণু বিভিন্ন পদার্থ পরিমাণে সাহায্য করে, সেটা হলো মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, ক্লোরোপ্লাস্ট। তো বলা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম এবং ক্লোরোপ্লাস্ট সাইটোপ্লাজমের মধ্যে কোষাঙ্গাণু বিভিন্ন পদার্থ পরিমাণে সাহায্য করে, সেটা হলো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামই এই কাজটা কমপ্লিট করে থাকে। কারণ মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য, লাইসোজোম অ্যাকচুয়ালি বলা হয় যে সুইসাইডাল ব্যাগ, আর ক্লোরোপ্লাস্টকে বলা হয় যে কিচেন অফ সেল। তো ইন দ্য ফলোয়িং রিপ্রোডাক্টিভ অর্গান অফ এ ফ্লাওয়ার, the solen bottom part is known as a dash and other part is elongated is the known as and sticky stigma. তো এখানে উদ্ভিদের সেই প্রজনন অঙ্গ যেখানে অ্যাকচুয়ালি যেটা বটম পার্ট, যেটা অ্যাকচুয়ালি নিচের দিকে থাকে, তাকে বলা ওভারি, এবং ওভারি থেকে একটা টার্মিনাল অংশ থাকে যেটা স্টিকি পার্ট যুক্ত থাকে, তাকে বলা স্টাইল। তো একে বলে স্টাইল। আর মানে প্রথমে যেটাকে ওই মানে বটমে থাকে ওভারি আর উপরে থাকে স্টাইল স্টিগমা ওভারি। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, স্টাইল গর্ভদণ্ড, আর এটা হলো গর্ভাশয়, তিনটে পার্টে বিভক্ত। আর দ্য নাম্বার অফ দ্য ক্রোমোজোম বিকামস হাফ ইন এ ডটার সেলস বাই দ্য প্রসেস অফ দ্য, ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষের ক্ষেত্রে ক্রোমোজোম অর্ধেক হয় কোন পদ্ধতির মাধ্যমে, সেটা হলো মিওসিস পদ্ধতির মাধ্যমে অ্যাকচুয়ালি প্রজনন কোষের ক্ষেত্রে এটা হয়ে থাকে, প্রজনন কোষে মিওসিস সম্পন্ন হয়ে থাকে। তো মাইটোসিস দেহ কোষে হয়, অ্যামাটোসিস এককোষী ক্ষেত্রে হয়, আর বাইনারি ফিশন এককোষী ক্ষেত্রে হয়। তো
তো বাইনারি ফিশন তো বললাম, বাইনারি ফিশন অ্যাকচুয়ালি ওই লিজবেনের ক্ষেত্রে হচ্ছে বাইনারি ফিশন। তো হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাক্স অফ দ্য মেমব্রেন, এর মধ্যে কোনটার ক্ষেত্রে কোষপর্দা অনুপস্থিত থাকে? কোষপর্দা অনুপস্থিত থাকে কোনটা? প্ল্যান্ট সেল, ফাঙ্গি সেল, অ্যানিমাল সেল, ভাইরাস। বলে ভাইরাসের ক্ষেত্রে কোষপর্দা অনুপস্থিত থাকে। হুইচ টিস্যু ইজ রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট ইন আওয়ার বডি, কোন কলা জীব দিয়ে চলাফেরা ভূমিকা পালন করে থাকে? জীব দিয়ে চলাফেরা ভূমিকা পালন করে থাকে কোনটা? নার্ভাস টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, কানেক্টিভ টিস্যু অ্যান্ড দ্য মাস্কুলার টিস্যু। বলা হয় যে মাস্কুলার টিস্যু। মাস্কুলার টিস্যুর ক্ষেত্রে কী হয় যে জীব দিয়ে চলাফেরা ভূমিকা পালন করে থাকে। সিলেক্ট দ্য অপশনস দ্যাট শো অল বায়োডিগ্রেডেবল সাবস্টেন্সেস। বলা হয় যে এগ সেলস, টি লিভস, পটাটো পিলিং, মানে কোনটা অ্যাকচুয়ালি বায়োডিগ্রেডেবল, জৈবভাবে মানে বিয়োজিত হয়ে থাকে? বাবল পিক্স, ভেজিটেবল পিলিং অ্যান্ড স্টেল ব্রিড, গ্লাস বোটল, মিল্ক প্যাকেট, এক্সেল, ব্যানানা পিল, আর মেডিসিন বোটল, ওল্ড সু, স্টেল বিস্কুট। অ্যাকচুয়ালি এগশেল মানে ডিমের খোসা, চা পাতা, পটাটো পিলিং মানে যে পচা আলু বা এরকম জাতীয় কিছু, সেগুলো সহজে অ্যাকচুয়ালি অতি সহজে সেগুলো বায়োডিগ্রেডেবল হয়ে থাকে আর কি। তো তারপরে বলা হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড যেটা, সেটা প্রেজেন্ট ইন দ্য স্টোম্যাক অফ দ্য ওয়াল অফ দ্য স্টোম্যাক, ডু নট রিলিজ। পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কোনটা খরিত হয় না? পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে খরিত হয় কোনটা? HCl খরিত হয় এবং মিউকাস খরিত হয়, পেপসিন খরিত হয়। তাহলে খরিত হয় না স্যালাইভা, কারণ স্যালাইভা কোথা থেকে খরিত হয়? স্যালাইভা খরিত হয় লালাগ্রন্থি থেকে। বলা হয় যে লালাগ্রন্থি, আমাদের যে 3 ধরনের লালাগ্রন্থি রয়েছে, সেখান থেকে খরিত হয়। যাই হোক, তারপরে চলে আসছে যে হুইচ অফ দ্য ফলোয়িং সেল অর্গানাল অ্যাসোসিয়েটেড উইথ দ্য জেনারেশন অফ দ্য এটিপি, যে এটিপি সংস্থানে তৈরি সাহায্য করে থাকে কে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া ছাড়া আবার কি? মাইটোকন্ড্রিয়াকে বলে পাওয়ার হাউস অফ দ্য এটিপি, পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়, পাওয়ার হাউস অফ দ্য সেল। এটিপি আমাদের শক্তি যোগান দেয়, এটিপি। তারপরে চলে যাচ্ছে ব্লাড ব্রিংস কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য রেস্ট অফ দ্য বডি ফর রিলিজ ইনটু, রক্ত সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডকে সংগ্রহ করে নিয়ে যায়, নিয়ে কোন অংশে মুক্ত করে? রক্ত মুক্ত করে থাকে যতক্ষণে বলা হয় যে কোথায়? ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্তে, অসিওফ্যাগাস, গ্রাসনালি, স্টোম্যাক, পাকস্থলী, না অ্যালভিওলাই? তো এটা করে থাকে অ্যালভিওলাই বা বায়ুথলিতে মুক্ত করে। হুইচ অফ দ্য ফলোয়িং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর প্লেস এ রোল ইন দ্য সেক্স ডিটারমিনেশন অফ দ্য সাম রেপটাইলস, সরীসৃপ প্রাণীদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পরিবেশে কোন ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? সেটা হলো প্রেশার, ওয়াটার, সয়েল অ্যান্ড টেম্পারেচার ভূমিকা পালন করে থাকে সরীসৃপদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তারপরে চলে আসছে, এগুলো কিন্তু সব ওই ডিটেলসে পড়লেই বোঝা যাবে। যে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। বলা হয় যে পলিনেশন ইজ দ্য ভিজিট অফ দ্য ইনসেক্ট টু দ্য ফ্লাওয়ার, pollination is the growth of the pollen tube in the ovule, pollination is the germination of the pollen grains, and pollination is the transfer of the pollen grain from the stamen to stigma। একদম ঠিক। তো এটাকে বলে স্ট্যামেন টু স্টিগমা। তো পুংকেশরকে বলে স্ট্যামেন আর গর্ভকেশরকে বলে পিস্টিল। তো স্ট্যামেন দুটো ভাগ, অ্যান্থার আর ফিলামেন্ট, পরাগধানী পুংদণ্ড, গর্ভকেশরের 3টে পার্ট, ওভারি গর্ভাশয়, স্টাইল গর্ভদণ্ড এবং স্টিগমা হলো গর্ভমুণ্ড। তারপরে বলা হচ্ছে যে 57 দ্য পোলেন নিডস টু বি ট্রান্সফার্ড ফ্রম দ্য স্ট্যামেন টু দ্য স্টিগমা। যখন পোলেন স্ট্যামেন থেকে স্টিগমাতে যায়, স্টিগমা মানে হচ্ছে গর্ভমুণ্ডে যায়, ইফ দিস ট্রান্সফার ইজ পোলেন অকার ইন দ্য সাম ফ্লাওয়ার, যদি একই ফুল মানে সেম ফ্লাওয়ারে একই ফুলের ক্ষেত্রে যেটা ঘটে, তখন তাকে কি বলা হয় পদ্ধতিটাকে? বলা হয় যে বলা হয় সেলফ পলিনেশন। তো যেমন এখানে বলছে ট্রান্সভার্সন, সেলফ পলিনেশন, ক্রস পলিনেশন, সেলফ পলিনেশন। তো সেলফ পলিনেশন বলা হয়, আর যদি আলাদা ফুলে হয় তখন তাকে বলা হয় ক্রস পলিনেশন। হয়ে গেল এখান থেকে অ্যান্সার 57টা। এটা এসেছিলো অ্যাকচুয়ালি এলপিতে 29/11 এসেছিলো, 2024 এসছে। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং রিসেপ্টার্স হেল্প ইন দ্য ডিটেকশন অফ দ্য টেস্ট, যে স্বাদ গ্রহণে সাহায্য করে থাকে, স্বাদ গ্রহণে। তো বলা হয় যে অলফ্যাক্টরি রিসেপ্টার্স, ফটো রিসেপ্টার্স, ফোনো রিসেপ্টার্স, না গাস্টেটরি রিসেপ্টার্স? অ্যান্সার হবে গাস্টেটরি রিসেপ্টার্স। এগুলো আমাদের জীবের স্বাদ গ্রহণে সাহায্য করে থাকে। তারপরে চলে আসছে 59, যেখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং হরমোন স্টিমুলেট দ্য গ্রোথ অফ দ্য অল অর্গানস। কোনো হরমোন অন্য হরমোনের দ্বারা অন্য হরমোনের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে? সেটা হলো যে অ্যাড্রিনালিন, গ্লুকাগন, ইনসুলিন, না গ্রোথ হরমোন? বলা হয় গ্রোথ হরমোন বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে। ট্রেটস ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই, বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় কোনটার দ্বারা? বাই বোথ প্যাটার্নাল ডিএনএ অ্যান্ড ম্যাটার্নাল ডিএনএ, অনলি প্যাটার্নাল ডিএনএ, অনলি ম্যাটার্নাল গ্র্যান্ড প্যাটার্নাল ডিএনএ অ্যান্ড ওভারি ম্যাটার্নাল ডিএনএ। তো বলা হয় যে বলা হয় বোথ প্যাটার্নাল ডিএনএ অ্যান্ড ম্যাটার্নাল ডিএনএর মাধ্যমে হয়ে থাকে। তো মেটাবলিক অ্যাক্টিভিটি দ্যাট জেনারেট নাইট্রোজেন ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইন হিউম্যান বিংস ইজ রিমুভড বাই দ্য, যে বিপাকীয় পদ্ধতিতে নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ দেহের বাইরে বর্জিত হয়,
তাকে বলা হয় ভাস্কুলার সিস্টেম, এক্সক্রিয়েটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, দ্য রেসপিরেটরি সিস্টেম। বলা হয় তাকে এক্সক্রিয়েটরি সিস্টেম বলা হয় তাকে। এক্সক্রিয়েটরি সিস্টেমের মাধ্যমে দেহ থেকে বর্জিত হয়। হুইচ সেল হ্যাভ চেঞ্জিং শেপস, কোনটি মানে কোন কোষের আকৃতি পরিবর্তনশীল, সেটা হলো যে স্মুথ মাসেলস, ওভাম, অ্যামিবা না নার্ভ সেলস। অ্যান্সার হলো অ্যামিবা। হুইচ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ইজ কজড বাই এ ভাইরাস, কোন যৌনসংক্রান্ত রোগ যেটাকে বলে এসটিডি, যেটা যখন যে ভাইরাসের জন্য মানে রোগ ভাইরাসের জন্য সংগঠিত হয়ে থাকে। বলা ওয়ার্টস অ্যান্ড গনোরিয়া, সিফিলিস অ্যান্ড এইডস ভাইরাসের জন্য হয়ে থাকে। ওয়ার্টস অ্যান্ড মেজ বলা হয় যে সিফিলিস অ্যান্ড গনোরিয়া দুটোই ব্যাকটেরিয়া ডিজিজ। সিফিলিস আর গনোরিয়া দুটোই ব্যাকটেরিয়া ডিজিজ। ওয়ার্টস কজ বাই দ্য এইচপিভি। এইচপিভি মানে কি? এইচপিভি মানে হলো যে প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে এইচটিভি। তাহলে সুতরাং ওয়ার্টস অ্যান্ড এইডস, আর এইডস হলো কস্ট বাই ভাইরাস, যেটা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তার মানে দুটো হলো আমাদের ভাইরাস গঠিত। বাদ বাকি সবকটা এই যে চারটে অপশনের মধ্যে গনোরিয়া, সিফিলিস এগুলো সব ব্যাকটেরিয়া ডিজিজ। তাহলে অ্যান্সার কোশ্চেন আসতেই পারে। তো তারপরে বলা হচ্ছে যে 64 ডিফারেন্ট সেল অর্গানলস সাচ অ্যাজ দ্য মাইটোকন্ড্রিয়া রাইবোজোম টুগেদার কনস্টিটিউট দ্য বেসিক ইউনিট অফ দ্য লাইফ কল্ড। বিভিন্ন কোষাঙ্গন মাইটোকন্ড্রিয়া রাইবোজোম একত্রে জীবনের একক বলা হয়। কোনটিকে বলা হয়? সেটা হলো যখন সেলকে বলা হয় জীবনের একক। তারপরে চলে আসে 65 যে সিলেক্ট দ্য অপশন দ্যাট শো দ্য কারেক্ট রেঞ্জ অফ দ্য পিউবার্টি ইন হিউম্যান মেল অ্যান্ড ফিমেল। পুরুষ এবং স্ত্রীদের গৌণ লক্ষণ প্রকাশ পায় কোন বয়স থেকে? যতক্ষণে যে ওই 9 থেকে 12 অ্যাকচুয়ালি বলা যেতে পারে, 9 থেকে 12 বা 11 থেকে 17 এবং অপশনসটির মধ্যে যতক্ষণে যে কোনটা এর মধ্যে ওরা যে অপশানস দিয়েছিল সেই অনুযায়ী, ওদের অপশানস অনুযায়ী যতক্ষণে ছিল যে 9 থেকে 12 সম্ভবত ছিল। গৌণ লক্ষণ প্রকাশ পেতে শুরু করে 9 থেকে 12-র মধ্যে। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্পেশালাইজড সেল? 11 থেকে 17-র মধ্যে ফুল হয়ে যায়, যে ফুল গৌণ লক্ষণ প্রকাশ পায়। এই দুটোর মধ্যে একটু ব্যতিক্রমী কোশ্চেন অ্যান্সার। এটা মোটামুটি 11 থেকে 17 ধরে নেওয়া যায়। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড এই স্পেশালাইজড সেল দ্যাট কন্ডাক্টেড ইনফরমেশন ভায়া ইলেকট্রিক্যাল ইম্পালসেস ফ্রম ওয়ান পার্ট অফ দ্য বডি টু অ্যানাদার পার্ট? কোন ধরনের বিশেষ কোষ দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্নায়ু উদ্দীপনা পরিবহন করে? দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্নায়ু উদ্দীপনা পরিবহন করে থাকে যতক্ষণ নিউরন করে থাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্নায়ু উদ্দীপনা পরিবহন। তারপরে হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ডাস সেল ডিভিশন অফ ফিশন লিড টু দ্য ক্রিয়েশন অফ দ্য ইন্ডিভিজুয়ালস? কোন ধরনের জীব দেহ বিভাজনে কোষ মাধ্যমে দেহ বিভাজনের মাধ্যমে নতুন জীবদেহ পাওয়া যায়? বলা প্ল্যান্টস, ম্যামলস, ইউনিসেলুলার অর্গানিজম না রেপ্টাইলস? বলা হয় যে ইউনিসেলুলার অর্গানিজম। দ্য প্রবলেম অফ দ্য মায়োপিয়া ইন হিউম্যান আই ক্যান বি কারেক্টেড বাই ইউজিং। তো দীর্ঘদৃষ্টি সম্পন্ন মানুষের ক্ষেত্রে চোখের রোগ নিরূপণ করা হয় কোনটি দ্বারা? বাই কনভেক্স লেন্স অফ সুইটেবল পাওয়ার, এ প্লেন গ্লাস প্লেট, এ কনকেভ লেন্স বাই সুইটেবল পাওয়ার না কনভেক্স? সেরকম যে কনকেভ লেন্সের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে, যাদের ক্ষেত্রে মায়োপিয়া অর্থাৎ দীর্ঘদৃষ্টি হয়, মানে দূরের জিনিস তারা দেখতে পায় না, মায়োপিয়া, তখন হয় কনকেভ লেন্স। আর যাদের কাছের দৃষ্টি প্রবলেম হয়, মানে কাছের জিনিস দেখতে পায় না, তাদের ক্ষেত্রে কনভেক্স লেন্স লাগে। দ্য ড্যাশ মুভস ওয়াটার অ্যান্ড মিনারেল অবচেন ফ্রম দ্য সয়েল। তো তার মানে বলেছিলাম যে আমরা ওই স্থায়ী কী করে থাকে? জাইলেম করে থাকে জল এবং লবণ। আর হোয়াইল দ্য ড্যাশ ট্রান্সপোর্ট প্রোডাক্ট অফ দ্য ফটোসিনথেসিস লিভস ফ্রম দ্য লিভস হোয়ার দ্য সিনথেসিস টু আদার পার্টস অফ দ্য প্ল্যান্ট, সেটা করে থাকে ফ্লোয়েম। তাহলে ওই জাইলেম ফ্লোয়েম এই কনসেপ্ট হয়ে গেল। তারপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পারপোজ অফ মেকিং ইউরিন ইন দ্য হিউম্যান বডি? মূত্র উৎপাদনের মুখ্য উদ্দেশ্য কি? টু এমটি দ্য ইউরিনারি ব্লাডার, টু ফিল্টার আউট ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দ্য ব্লাড, টু ক্লিন ইম্পিওর ব্লাড কামিং টু দ্য হার্ট অ্যান্ড টু রিমুভ দ্য CO2 ফ্রম দ্য। বলা হয় যে টু ফিল্টার আউট দ্য ওয়েস্ট প্রোডাক্ট অফ দ্য ব্লাড, এটাকে বলা হয় যে মূত্র উৎপাদনের মুখ্য উদ্দেশ্য। হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম রিপ্রোডিউসেস বাই দ্য বার্ডিং পদ্ধতি প্রজনন সম্পন্ন হয়ে থাকে কোন জীবের ক্ষেত্রে? সেটা বলা হয় যে আর্তম, হাইড্রা, ফ্রগ আর ককরোচ। তো আর বার্ডিং পদ্ধতিতে করে থাকে, আর ফ্র্যাগমেন্ট করে থাকে হাইড্রা। তো আইডেন্টিফাই দ্য সিঙ্গেল অর্গানিজম, এর মধ্যে কোনটা এককোষী জীব? অ্যামিবা, সিওয়েড, লিচ আর অ্যামিবা এককোষী জীব। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য জাইলেমের কাজ কি? জাইলেম বাহিকার কাজ কি? জাইলেম বাহিকা কন্ডাকশন ফুড না, কারণ এটা করে থাকে ফ্লেম। কন্ডাকশন অফ প্রোটিন না, কন্ডাকশন ওয়াটার মিনারেলস করে থাকে। আর পরের অপশনটা আমরা দেখলাম না। হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ থাইরক্সিন হরমোন? থাইরক্সিন হরমোন খাওয়ালে কোনটা প্রয়োজন? আয়োডিন প্রয়োজন। ফার্স্ট কোশ্চেন ছিল এরকম। নেম দ্য সায়েন্টিস্ট হু ফার্স্ট ডিসকভার দ্য সেল ইন 1665? অ্যাকচুয়ালি রবার্ট হুক, এটা তো তোমরা জানোই। তারপরে চলে আসছে
আসছে যে হুইচ অফ দ্য ফলোয়িং লংগেস্ট সেল ইন আওয়ার বডি, আমাদের দেহে দীর্ঘতম সেল কোনটা বা কোষ কোনটা, সেটা হলো ওভাম, নার্ভ সেল, ব্লাড সেল, ফ্যাট সেল, বলা হয় নার্ভ সেল। আর হোয়াট আর দ্য বেসিক বিল্ডিং ইউনিটস অফ অর্গানিজম, বলা হয় যে জীবের মৌলিক একক কি, সেটা হলো সেলস। মিল্ক ইজ এ মিক্সচার অফ কী হয়ে থাকে, দুধ দুধ কিসের মিশ্রণ হয়ে থাকে, সেটা হলো যে অনলি প্রোটিন, অনলি ওয়াটার, অনলি ফ্যাট, আর ওয়াটার প্রোটিন ফ্যাট, ওয়াটার প্রোটিন ফ্যাট। মোটামুটি আমরা এলপির তে আসা বা যাবতীয় বায়োলজি কোশ্চেন কমপ্লিট করলাম। এবং এরপরে আমরা চেষ্টা করব যে বায়োলজির যে ক্লাস 10-এর যে সেকশনসগুলো বাকি আছে, বিশেষ ক্লাস 10-এর ফিজিক্স বাকি আছে, কেমিস্ট্রি বাকি আছে, সেগুলোকে আমরা তাড়াতাড়ি ইনসেটটি কমপ্লিট করা এবং তারপরে র্যান্ডামলি শুধু কোশ্চেন প্র্যাকটিস করব। যে পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন্সগুলো এসছে, আগে আমরা এনসিটি থেকে টেক্সটগুলো পড়ে নেবো খুবই তাড়াতাড়ি, তারপরে আমরা করব কোশ্চেন প্র্যাকটিস করবো, তার সাথে বিভিন্ন জিকে, এনটিপিসি বিভিন্ন জিকে এবং জিকে টপিক ওয়াইজ পড়াবো, এবং ম্যাথগুলো মাঝে মাঝে দেখবো, ম্যাথ ও রিজনিংও দেখবো। তো যাই হোক, অনেকদিন পর ভিডিও আপলোড করছি, কারণ কিছু ব্যক্তিগত কাজ ছিল, তার জন্য করা হয়নি। তো আশা করি এখন থেকে রেগুলার ভিডিও তোমরা পাবে। তো সঙ্গে থাকো এবং চ্যানেলটার সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর এই যাবতীয় ডিটেলস পিডিএফ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, যেমন দেওয়া থাকে। এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, আমার পিডিএফের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও বেশি করে, এবং বন্ধুদের মধ্যে পৌঁছে দাও। কারণ বাংলাতে খুব একটা বেশি সায়েন্স নিয়ে এরকম এনসিইআরটি ভিডিও খুবই কমই আছে। আশা করি আরও ডিটেলসে গিয়ে তোমাদের পড়াতে পারবো এবং তোমাদের অনেক হেল্প করতে পারবো, কারণ আপকামিং এক্সামগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সবার জন্যই। রেলওয়ে, এনটিপিসি রয়েছে এবং আরও যে আপকামিং এক্সামগুলো রয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।